রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ। আওয়ামী লীগের আমলে গুম নিখোঁজদের ফিরিয়ে দিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম। কারাগারে থাকা প্রবাসীদের মুক্তির জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী পরিবারগুলোর। ১ অক্টোবর থেকে সুপার শপে পলিথিন নিষিদ্ধ এবং নিরাপত্তার ত্রুটি বের করে দৈনিক প্রথম আলো হ্যাকড। ইতালি ভিসা সহ জরুরি ভিত্তিতে পাসপোর্ট ফেরতের দাবিতে শাহাবুদ্দিন আহমেদ পার্কে গণ অবস্থান। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার দুপুরে বঙ্গভবনে গিয়ে সেনাপ্রধান এই সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া তিনি দেশব্যাপী আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন। রাষ্ট্রপতি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। এছাড়া রাষ্ট্রপতি দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় বানভাসী মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং দুর্গত এলাকায় উদ্ধার কাজে সেনাবাহিনীর কর্মকাণ্ডেরও প্রশংসা করেন। আওয়ামী লীগ সরকারের আমলে নিখোঁজ ও গুম ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া এবং ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ গুম পরিবার। সোমবার দুপুরে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে গুম পরিবারের স্বজনরা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক ও লেক্সাস গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ বেল্লাল হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ সালের ১০ অক্টোবর র্যাব ১ আমাকে ধরে নিয়ে যায়। ১ মাস ১০ দিন আমার উপর লোমহর্ষক নির্যাতন চালিয়েছে। মানুষকে এভাবে নির্যাতন করতে পারে না। অনেক শর্ত দিয়ে কোটি কোটি টাকার বিনিময়ে আমাকে ছাড়া হয়েছিল। তিনি বলেন, জল্লাদদের আয়নাঘর কোথায় কোথায় বানানো হয়েছে, বাংলাদেশে কতটি আয়নাঘর আছে তা আমরা জানতে পারিনি। বাংলাদেশে যদি বন্দিশালা থাকে তাহলে বিচার বিভাগ, আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী থাকার কোনো প্রয়োজন নেই। ৪৮ ঘন্টার মধ্যে এসব বন্দিশালা উন্মোচন না করা হলে ডিজিএফআই ও র্যাব সহ সন্দেহভাজন সব বন্দিশালা ঘেরাও কর্মসূচি দেয়া হবে এবং সব বন্দিশালা ভেঙে গুরু করে দেয়া হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যতগুলো গুম, খুন ও অপহরণ হয়েছে তার শতকরা ৭০ থেকে ৮০% র্যাব করেছে। ক্রসফায়ারের নামে নাটক সাজিয়ে বিচার বহির্ভূতভাবে মানুষ মারা হয়েছে। ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত র্যাবে দায়িত্বে থাকা ডিজি, এডিশনাল ডিজি, ডিবির প্রধান ও ডিজিএফআই প্রধান সবাইকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়। ইতালির ভিসা সহ জরুরি ভিত্তিতে পাসপোর্ট ফেরতের দাবিতে রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে আবেদনকারীরা। বিস্তারিত নুরুল ইসলামের প্রতিবেদনে। এম্বাসিতে পাসপোর্ট আটকায় আছে, পাসপোর্টও দিচ্ছে না। আমাদের যদি কাগজ লিগ্যাল হয় তাহলে আমাদের ভিসা সহ পাসপোর্ট দিবে। এখন পর্যন্ত কোনো রিয়াকশন পাইতেছি না। আমাদের দাবি একটাই যে ভিসা সহ পাসপোর্ট চাই। ভিসা সহ পাসপোর্ট ফেরতের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন। আমাদের অভিযোগ, আমাদের দীর্ঘদিন এম্বাসিতে পাসপোর্ট আটকায় আছে। আমাদের কাগজ অরিজিনাল হলে আমাদের ভিসা দিবে। আমাদের কাগজ যদি ফেক থাকে, অরিজিনাল না থাকে, তাহলে আমাদের রিজেক্ট দিয়ে ছেড়ে দেবে। ইতালির ভিসা সহ জরুরি ভিত্তিতে পাসপোর্ট ফেরতের দাবিতে রাজধানীর গুলশানের বিচারপতির শাহাবুদ্দিন আহমেদ পার্কে গণ অবস্থান কর্মসূচি পালন করেছেন আবেদনকারীরা। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ করেন তারা। আমাদের পাসপোর্ট ১.৫ বছর যাবৎ ইটালি এম্বাসিতে আটকে রাখছে। আমাদের ভিসাও দিচ্ছে না, পাসপোর্টও দিচ্ছে না। আমাদের যদি কাগজ লিগ্যাল হয় তাহলে আমাদের ভিসা সহ পাসপোর্ট দিবে, আর যদি লিগ্যাল না হয় আমাদের পাসপোর্ট আমাদের রিটার্ন দিবে। আমাদের এই যে মালয়েশিয়া থেকে আসছি, আমার ওয়ার্ক পারমিট মরে গেছে। সেপ্টেম্বরের ১২ তারিখে ১ বছর যাবত হবে, বাট এই আমরা যে পাসপোর্ট যে অ্যাপার্টমেন্টটা 1 বছর হবে। এই 1 বছর আগে অ্যাপার্টমেন্ট দিচ্ছে। সেপ্টেম্বরের ১২ তারিখে 1 বছর হবে পুরোপুরি। এখন পর্যন্ত কোনো রিয়াকশন পাইতেছি না। এখন কি চাচ্ছেন? এখন আমরা চাইতেছি যে হয় পাসপোর্ট ভিসা সহ চাই, না হয় পাসপোর্ট যদি হয়, আমাদের নুরুল যদি সঠিক না হয় তাহলে রিজেক্ট দেব। দর্শক দেখতে পাচ্ছেন, ইতালি যাবেন, কিন্তু ১.৫ বছর যাবত তারা ইতালি যেতে পারছেন না। তাদের পাসপোর্ট এবং ভিসা কোনোটাই দেওয়া হচ্ছে না, এবং এই দাবিতে তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শাহাবুদ্দিন পার্কে ভুক্তভোগী তারা অবস্থান নিয়েছেন। আবেদনকারীদের অভিযোগ, ক্রিসা ভিসা আবেদনের সময় ৯০ দিন প্রসেসিং সময় দিয়েছিল
দূতাবাস, কিন্তু আবেদনকারীদের অনেকেরই 2 থেকে 2.5 বছর পর্যন্ত পাসপোর্ট ফেরত দেয়নি। অন্যদিকে পাসপোর্ট হাতে না পাওয়ায় বিকল্প দেশেও যেতে পারছে না তারা। আমাদের দাবি একটাই যে ভিসা সহ পাসপোর্ট চাই। এখানে অনেক মানুষ আছে যে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে 1 বছর আগে চলে আসছে, এমনকি পাসপোর্ট তারা আটকে রাখছে। একটা দেশের পাসপোর্ট 1 বছর এমনকি 2 বছর যাবত আটকে রাখা কোনো আইনত কোনো কারণ নেই। সো আমরা চাচ্ছি ভিসা সহ পাসপোর্ট যেন আমরা ফেরত পাই। আমাদেরকে পাসপোর্ট জমা দেওয়ার পরে 1 বছর 2 বছর পরে কেন পাসপোর্টটা আমাদেরকে রিটার্ন দিবে? আমাদেরকে তারা এক সপ্তাহের ভিতরে তারা আমাদেরকে রেজাল্ট দিতে পারে যে আপনার নুরুস্তা রং, সেটা তো তারা 2-4 দিনের মধ্যে বাইর করতে পারে। এখন প্রযুক্তির দেশ, এখানে আমরা এইভাবে হয়রানি হব। বিষয়টি দ্রুত সমাধানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা। আমরা চাই ডক্টর ইউনূস স্যারের সম্মুখীন এটাই যে দৃষ্টিতে ডক্টর ইউনূস স্যারের যে স্যার আমাদের দ্রুত একটা ফয়সালা করে দেন। বিগত শেখ হাসিনা সরকার ছিল তখন থেকেই তারা এই সমস্যায় পড়েছেন। কয়েকবার তারা আন্দোলন করেও কিন্তু তারা তাদের সমাধান পাননি। এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছেন এবং তার কাছে এই সমাধান চাচ্ছেন। এদিকে এক বিজ্ঞপ্তিতে ইতালি দূতাবাস জানিয়েছে, দাবির প্রেক্ষিতে আবেদনকারীদের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে দূতাবাসের ডেপুটি হেড অফ কমিশন বৈঠক করেন। বৈঠকে দূতাবাস ইতালিতে কাজের ভিসা প্রক্রিয়াকরণে বিদ্যমান বিলম্বের জন্য আইনি, প্রযুক্তিগত ও লজিস্টিক ব্যাখ্যা দেয়। তারা এক সময় একটা কথা বলে যে 2 মাসের ভিতরে দিয়ে দেব, অনেক সময় বলে যে ফেক নুলস্তার কারণে আমরা কাজ স্লো হচ্ছে, আবার অনেক সময় বলে যে আপনারা একটু অপেক্ষা করেন, আপনাদের দ্রুত সময়ের জন্য আপনাদের পাসপোর্ট এবং ভিসা দেওয়া হবে। নুরুল ইসলাম খান, ভোরের পাতা। নিরাপত্তা ত্রুটি বের করে দৈনিক প্রথম আলোর সম্পাদক ও কর্মীদের উদ্দেশ্যে বার্তা প্রকাশ করেছে হ্যাকার। তবে এই কাজের মাধ্যমে প্রথম আলোর কোনো ক্ষতি করার ইচ্ছা তাদের নেই বলেও জানিয়েছে বার্তায়। বিস্তারিত থাকছে তাসনোভা ঐশীর প্রতিবেদনে। নিরাপত্তা ত্রুটি বের করে দৈনিক প্রথম আলোর সম্পাদক ও কর্মীদের উদ্দেশ্যে বার্তা প্রকাশ করেছে হ্যাকার। তবে এই কাজের মাধ্যমে প্রথম আলোর কোনো ক্ষতি করার ইচ্ছা তাদের নেই বলেও জানিয়েছে বার্তায়। সকাল থেকে প্রথম আলোর হোম পেজে ওই বার্তাটি দেখা যায়। বিষয়টি সমাধানে পত্রিকায় তথ্য প্রযুক্তি বিভাগের কর্মীরা কাজ করছেন বলে প্রথম আলোতে কর্মরত একজন সাংবাদিক নিশ্চিত করেছেন। বার্তায় প্রথম আলোর একজন শুভাকাঙ্ক্ষী পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান এবং প্রথম আলোর কর্মীবৃন্দদের পরিষ্কার করে বলেছেন, তিনি প্রথম আলোর শত্রু নয় বা দেশের সর্বাধিক পঠিত ও সবচেয়ে বিশ্বাসযোগ্য বাংলা সংবাদপত্র প্রথম আলোর কোনো সম্পদের ক্ষতি করার কোনো উদ্দেশ্য নেই তার। কিন্তু অনলাইন মাধ্যমে সংবাদ প্রচারের জন্য তাদের ওয়েবসাইটে ব্যবহৃত কুইনটাইপ টেকনোলজিক্স ইন্ডিয়া লিমিটেডের তৈরি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি রয়েছে। তাই সেই শুভাকাঙ্ক্ষী তাদের সতর্ক করতে বার্তাটি প্রকাশ করেছেন। এই ত্রুটি সমাধানে তার সাথে যোগাযোগের জন্য প্রথম আলোর ইমেইলে মেইল করার অনুরোধ করেছেন। ঠিক কারা এই কাজ করেছে তা স্পষ্ট না। প্রথম আলো অনলাইন বাংলাদেশের সংবাদের ওয়েবসাইটের মধ্যে অন্যতম জনপ্রিয় মাধ্যম। মাসে কয়েক কোটি পাঠক এই অনলাইন ভিজিট করে থাকেন। তাসনোভা ঐশী, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। আগামী 1 অক্টোবর থেকে সুপার শপে কোনো পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রোপিলিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদের দেয়া যাবে না বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকল্প হিসেবে সব সুপার শপে বা এর সম্মুখে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের ক্রয়ের জন্য রাখা হবে। তিনি জানান, এখানে তরুণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। 15 সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় 1 অক্টোবরের শপিং ব্যাগ ব্যানের বিষয়টি ব্যাপকভাবে প্রচার হবে। পত্রিকার গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তার বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় 1 সপ্তাহের মধ্যে সব সুপার শপের সঙ্গে সভা করে পাটের শপিং ব্যাগের সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করতে গিয়ে গত 16 আগস্ট সৌদি পুলিশের হাতে আটক হন 8 প্রবাসী। কারাগারে থাকা এসব প্রবাসীদের মুক্তির জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারগুলো।
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করতে গিয়ে গত 16 আগস্ট সৌদি পুলিশের হাতে আটক হন 8 প্রবাসী। কারাগারে থাকা এসব প্রবাসীদের মুক্তির জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারগুলো। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন সৌদি কারাগারে আটক থাকা প্রবাসী জয়নাল আবেদিনের ভাগ্নে নুরুল কবির। এ সময় তার সঙ্গে বাকি 7 পরিবারের স্বজনরাও উপস্থিত ছিলেন। এছাড়া এ ঘটনায় সেদিন সৌদি পুলিশের হাতে আটক হয়ে ছাড়া পাওয়া কয়েকজনও উপস্থিত ছিলেন। নুরুল কবির বলেন, আমরা জানতে পেরেছি তাদের দেশে ফেরত পাঠানো হবে। এতে কেবল পরিবার নয়, দেশও ক্ষতিগ্রস্ত হবে, কারণ এসব প্রবাসীরা সেখানে 20 থেকে 22 বছর ধরে ব্যবসা করে আসছেন। তাদের দেশে ফেরত পাঠানো হলে সেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে এবং সেসব প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 1000 খানেক কর্মী বেকার হয়ে যাবে। এজন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে অতি দ্রুত সৌদিতে আটকদের মুক্ত করার পদক্ষেপ নেয় সরকার। সেই সঙ্গে তাদের ফেরত না পাঠিয়ে ওই দেশেই যাতে তারা ব্যবসা করার সুযোগ পান। গেল রোববার থেকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি এখনও বহাল রয়েছে। এমন অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গেল রোববার থেকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি এখনও বহাল রয়েছে। এমন অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। সোমবার আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে বর্তমানে গভীর নিম্নচাপ আকারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি 8 সেপ্টেম্বর মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 720 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 695 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 545 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 570 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পুরীর নিকট দিয়ে উড়িষ্যা উপকূলে অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মৌমিতা মৌ, ডেস্ক রিপোর্ট, ভোরের বার্তা। ফরিদপুরের আলফাডাঙ্গায় নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ইউনোর কার্যালয়ে শিক্ষার্থীদের কয়েক দফা বিক্ষোভ করেছে। ইউনোর বিরুদ্ধে অভিযুক্ত প্রধান শিক্ষককে বাঁচানোর চেষ্টা, এমনটাই দাবি শিক্ষার্থীদের। ফরিদপুর প্রতিনিধি আরিফুজ্জামান হিমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ফরিদপুরের নগরকান্দায় রিয়াজ মুন্সি নামের এক যুবককে ইতালি নেবার কথা বলে লিবিয়ায় আটকে রেখে অমানবিক নির্যাতন করে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সালথার বল্লভদী ইউনিয়নের সাধারণ মানুষ। গত রবিবার বিকেলে ঢাকা খুলনা মহাসড়কের গজারিয়া মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অভিযুক্ত আদম ব্যবসায়ী আল আমিন ও শাকিল খানকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। উল্লেখ্য, অভিযুক্ত আদম ব্যবসায়ীরা ইতালি নেওয়ার প্রলোভনে রিয়াজ মুন্সিকে লিবিয়া আটকে রেখে নৃশংসভাবে হত্যা করে বলে অভিযোগ নিহতর পরিবারের। আর শাকিল, ওরা 3 ভাই আছে, হ্যাঁ, আটকায় মাফিয়া চক্রের মধ্যে ও একজন। কিভাবে তোমাকে নিব এদিক দিয়ে লিবিয়া হয়ে? 3 ভাই, বাড়ি হলো এই সাইডে, ওর আব্বা হলো আগে অনেক নিয়ে তারা বিভ্রান্তর ভিতরে ফেলায়। তাসনবা ঐশী, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ।
ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। বিদ্রোহীদের রকেট হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। বিদ্রোহীদের রকেট হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া পৃথক আরও একটি হামলায় এখন পর্যন্ত মোট 6 জন নিহত হয়েছে বলে জানিয়েছে মণিপুরের জিরিবাম জেলা পুলিশ। হামলা সংঘাত মণিপুর যখন উত্তপ্ত, তখনই ভারতে চীনা অনুপ্রবেশের কথা এখন আলোচনায়। ভারত ভূখণ্ডের 60 কিলোমিটার অভ্যন্তরে চীনের সেনারা ঢুকে পড়েছেন বলে দাবি করেছেন অরুণাচলের বাসিন্দারা। এমন খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। স্থানীয়দের বরাতে আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে বলেছে, অরুণাচলের ওঞ্জো জেলায় চীনের সৈন্যদের ক্যাম্প দেখা গেছে। স্থানীয়রা আরও বলছেন, ওঞ্জো জেলার কাপাপু এলাকায় চীনের ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও দাবি করা হচ্ছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে খুঁটি গেড়েছেন চীনের সেনারা। ভারতীয় সেনার মালবাহকেরাও এমনটাই জানাচ্ছেন। চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে 60 কিলোমিটার দূরে হাতজিগা পাসের কাছে অবস্থিত। ওঞ্জোতে চীনা অনুপ্রবেশ নিয়ে রাজ্যের কোনো মন্ত্রী এখনো কোনো মন্তব্য করেননি। এর আগে 2019 সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। 2020 সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল দেশটির বাহিনী। মৌমিতা মৌ, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ। প্রায় 6 বছর সম্পর্কে ছিলেন বলিউড অভিনেতা সালমান খান এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। 2005 সালে প্রথমবারের মতো ম্যানে প্যার কিউ কিয়া ছবিতে একসঙ্গে কাজ করেন এই জুটি। যদিও তার আগে থেকেই দুজনের মাঝে প্রেম। পর্দার পাশাপাশি বাস্তবেও জুটি হিসেবে সালমান ক্যাটরিনাকে দেখতে চেয়েছিলেন অনুরাগীরা। এমনটাই চেয়েছিলেন স্বয়ং আমির খানও। সেটা সত্যি করতে আপ্রাণ চেষ্টাও করেছিলেন তিনি। শোনা যায় বিয়ের কথা পর্যন্ত গড়িয়েছিলেন সালমান ক্যাটরিনার সম্পর্ক। অভিনেত্রীকে জীবনসঙ্গী হিসেবে ভীষণভাবে চেয়েছিলেন সালমান। তবে সবাইকে চমকে দিয়ে আচমকা বিচ্ছেদ হয়ে যায় এই যুগলের। সালমানের সঙ্গে বিচ্ছেদের পর 2013 সালে রণবীর কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন এই নায়িকা। সে সময়েই আমির খানের সঙ্গে ধুম 3 সিনেমায় কাজ করেন তিনি। সেই ছবির প্রচারে এসে আবারও সালমান খান প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয় ক্যাটরিনাকে। ছবির প্রচারে সংবাদ সম্মেলনে আমির খান জানান, তিনি বহু চেষ্টা করেছেন সালমানের বিয়ের জন্য, অনেক অনুরোধ করেছেন ভাইজানকে, কিন্তু অভিনেতা শুনছে না সে কথা। এবার খেলাধুলার সংবাদ। পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশের স্মৃতি এখনও জলজলে বাংলাদেশের ক্রিকেটারদের। পাকিস্তান সফর থেকে পাওয়া সেই অনুপ্রেরণাকে সঙ্গী করে ভারতের বিপক্ষে লড়াই করতে চান টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারত সফরকে সামনে রেখে অনুশীলন করেন জাতীয় দলের ক্রিকেটাররা। অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মিরাজ। সেখানে বেশ কয়েকবার লড়াই করার কথা জানান টাইগার অলরাউন্ডার। ভারত সফরে বাংলাদেশ কেমন করবে এমন প্রশ্নের জবাবে ডানহাতি অলরাউন্ডার বলেন, চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। ভারতের মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি, আমাদের আগের পারফরমেন্স ভালো ছিল না, আমরা এবার একটা প্রত্যাশা নিয়ে যাচ্ছি। পাকিস্তান সফরে সেরা ক্রিকেটারের পুরস্কার জেতা মিরাজ আরও বলেন, যখন আমরা ওদের সঙ্গে ফাইট করতে পারবো তখন আমাদের ভালো করার সুযোগ থাকবে, আমাদের চেষ্টা থাকবে যেন ওদের সঙ্গে ফাইট করতে পারি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ। আওয়ামী লীগের আমলে গুম নিখোঁজদের ফিরিয়ে দিতে 48 ঘন্টার আলটিমেটাম। কারাগারে থাকা প্রবাসীদের মুক্তির জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী পরিবারগুলোর। 1 অক্টোবর থেকে সুপার শপে পলিথিন নিষিদ্ধ এবং নিরাপত্তার ত্রুটি বের করে দৈনিক প্রথম আলো হ্যাকড। ইতালি ভিসা সহ জরুরি ভিত্তিতে পাসপোর্ট ফেরতের দাবিতে শাহাবুদ্দিন আহমেদ পার্কে গণ অবস্থান। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।